আমি নাদিয়া হক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আশা করি সবাই খুব ভালো আছেন। ইফতারের পর নামাজ পড়ে গরম গরম চা হাতে চলে আসবেন জুমে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আমাদের আড্ডার টপিকটা জানিয়ে দিচ্ছি। আমাদের সাথে কোন দুজন বন্ধু আজকে আড্ডা দেওয়ার জন্য আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আগে। আমাদের সাথে আছেন হাবিবা আক্তার পাপিয়া, সহযোগী অধ্যাপক, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি। কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। এবং তার পাশেই আছেন শাশ্বতী মাথিন, সাংবাদিক ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী। কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। আমরা অনেক মজার আড্ডা দিব কারণ আজকের টপিকটা আসলে লাইফের সাথে খুব রিলেটেড। আমি আমার বন্ধুদের জানিয়ে দিয়ে আছি কোন টপিক নিয়ে আমরা আড্ডা দিচ্ছি। আমাদের টপিক হলো সব পেরোতে চাই। আমাদের জীবনে আসলে অনেক বাধা আসে, আমরা স্টেপ বাই স্টেপ সব পেরিয়ে পেরিয়ে একেবারে লক্ষ্যে পৌঁছাই। এটা অনেকের লাইফে এই সব বাধাগুলো পেরোনোর সময় অনেক গল্প চলে আসে। সো আমরা সেসব গল্প আজকে শুনবো, কিভাবে নিজের জীবনের বাধাগুলো পেরিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন বা যাবেন, প্ল্যানটা কেমন আপনার। এই সব কিছু শোনার জন্য কি করতে হবে? জুমে চলে আসতে হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। প্রথমে আপুর কাছে চলে যাই। আপনি সহযোগী অধ্যাপক, রাইট? পাশাপাশি কি আর কিছু করা হচ্ছে? কারণ আজকাল আসলে আমরা একটা প্রফেশনে স্টাক হয়ে থাকি না, তাই না? আমরা একটা প্রফেশনের সাথে থাকি না। আমি বেসিক্যালি হলো স্কাল্পটর, ভাস্কর। আমি ভাস্কর্য করি, মানে এজ আর্টিস্ট আমি কাজ করি। তো তার উপর তো আমি এখানে শান্তমারিয়ামে আমি এখানে সহযোগী অধ্যাপক, পাশাপাশি রাজনীতির সাথে কিছুটা ইনভলভ। আচ্ছা আচ্ছা, ভাস্কর মানে অনেক এফোর্ট লাগে কিন্তু, হ্যাঁ, অনেক সাহসের ব্যাপার। আমি মনে করি যারা আসলে আর্ট করতে পারে, যারা আসলে ভাস্কর্য তৈরি করতে পারে, তাদের মধ্যে অন্যরকম একটা মেধা কাজ করে। আসলে অনেক কিছু একটা ব্যাপার, আপনি একটা জিনিস বানাচ্ছেন, এটা মানুষের চেহারা হোক, যে কোনো কিছু, তাই না? অনেক এফোর্টের ব্যাপার। শিল্প যে ব্যাপারটা, শিল্প সেটা দেখা যাচ্ছে যে শুধু জাস্ট কপি করা চেহারা, ব্যাপারটা শুধু ওরকম না। সেটাতে শিল্পের যে রসবোধ যে ব্যাপারটা সেটা থাকতে হবে। তো ভাস্কর্য শিল্পের একটা মাধ্যম। ভাস্কর্য দেখা যাচ্ছে যে 3D হবে, আমাদের শিল্পটা 2D আমরা সাধারণত দেখি, বাট ভাস্কর্য করতে হলে 2D ব্যাপারটা না, সেখানে 3D ব্যাপারটা চলে আসে। তখন চারদিক থেকে আসলে কেমন দেখাচ্ছে বিষয়টা সেটা চলে আসে। তার উপর আসে যে সেটা আসলে আমি কি থিম থেকে চিন্তা করছি, থিমটা সেখানে ইম্পর্টেন্ট। আমি আসলে সমসাময়িক বিষয় নিয়ে ভাবছি, কি রাজনৈতিক বিষয় নিয়ে ভাবছি, অথবা কোনো একটা আমাদের দেশের কোনো একটা বিষয়কে আমি উপস্থাপন করতে চাচ্ছি, সেই বিষয়টাকেও মাথায় রেখে কাজ করতে হয় আমাদের। তো সেটা কাজ করতে যে স্বাভাবিকভাবে অনেক বাধা, যেটা আপনি বললেন যে অনেক পরিশ্রম করতে হয়, সেটা হার্ডওয়ার্কের ব্যাপার আছে। কারণ আর বেসিক্যালি আমি কাজ করি মেটালে। তো মেটাল দ্যাট মিন সেটা মানে যেহেতু সেটা কঠিন একটা মাধ্যম, সেখানে মানে এফোর্ট, মেন্টাল এফোর্ট, ফিজিক্যাল এফোর্ট দুটাকেই দিতে হয়। হ্যাঁ, আপনার মানে মেন্টাল এফোর্ট তো অবশ্যই আছে, ফিজিক্যালি যদি আপনি ফিট না থাকেন, তাই না? তা ওখানে তো একটা প্রেসার কিন্তু আপনার দিতেই হচ্ছে, তাই না? দেখা যাচ্ছে যে সেখানে আমি কাজ করছি, হয়তো বা মেটালে যখন কাজ করছি তার আগে সেটাকে ওয়াক্সে কাজ করছি। ওয়াক্স তখন আমাকে একদম সেই ওভেনের পাশে থেকে কাজ করতে হয় সারাদিন পর। তো স্বাভাবিকভাবে সেটার একটা ইম্প্যাক্ট তো চেহারার উপর পড়ছেই, গায়ের উপর পড়ছে। তো সেটা কিন্তু এটা যে ভালো লাগার যে বিষয়টা, তখন আর ওগুলো আর মাথায় থাকে না যে আমি আসলে মানে কি করছি, বা এত সময় এই মানে আগুনের পাশে থাকছি, এটার কি ইম্প্যাক্ট পড়বে, তখন ওই বিষয়গুলো আসলে মাথায় কাজ করে না। যদি তখন হয়তো তারপরে কাজ করে, কি হলো সারাদিন কি করলাম একটু করে, বাট ওইটা খুব বেশি ম্যাটার করে না। যখন দেখা যায় যে আমি কাজ করি, একটা কাজ শেষ হয়ে যাচ্ছে বা শেষ হওয়ার একটা তো ড্রিম থাকে যে আমি কাজটা শুরু করেছি, ওই জায়গায় গিয়ে আমি শেষ করব, তো ওইটার একটা ব্যাপার কাজ করে। তখন আর মাথায় কাজ করে না যে আমি আসলে কতটুকু মানে ওইটার লেবার দিচ্ছি বা। হ্যাঁ, অফকোর্স, মানে ওই যে আনন্দের জায়গা, খুশির জায়গা, সৃষ্টির যে ব্যাপারটা আছে, যে আমি একটা কিছু বানাচ্ছি, সৃষ্টি করছি, যে আমি নতুন কিছু হবে। আপনি কয় বছর ধরে মানে একদম ফুল ফ্লেজেড ভাস্কর বানাচ্ছেন? আমি চারুকলা থেকে আমার অনার্স যেটা হলো আমাদের 2000 আমার অনার্স, এবং মাস্টার্স 2002।
তারপর থেকে তখন থেকেই আমি স্টুডেন্ট লাইফ থেকেই কাজ করছি, তখন থেকেই দেখা যাচ্ছে স্টুডেন্ট লাইফে আমি চারুকলায় যখন ছিলাম তখন দেখা গেল যে আমাদের চারুকলায় যে ইয়ারলি জয়নুল অ্যাওয়ার্ড সেটা হয়, ইয়ারলি যে এক্সিবিশন, সেখানে দেখা যাচ্ছে যে এক্সপেরিমেন্ট কাজে সেখানে আমি অ্যাওয়ার্ডেড। দেন 2013-এ আমি ন্যাশনালি অ্যাওয়ার্ড পেয়েছি। তারপর 2015-এ বেঙ্গল যে অ্যাওয়ার্ড, বেঙ্গল অ্যাওয়ার্ড দ্যাট মিনস সেটা বাংলাদেশের শিল্প জগতে আমিনুল ইসলাম অ্যাওয়ার্ড, এবং বেঙ্গল থেকে যেটা দেওয়া হয় সেটাকে বেশ মানে বড় করেই, বা আমাদের সেটা একটা ড্রিম থাকে যে এই অ্যাওয়ার্ডটা আমাকে পেতে হবে বা ওই জায়গায় পৌঁছতে হবে, সেটা ছিল। এইবার দেখা যাচ্ছে যে 2024-এ এসে আবার ন্যাশনাল অ্যাওয়ার্ড। তো মোটামুটি কাজ করে যাচ্ছি, কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছি, এবং সেটা হলো আমার ভালো লাগার জায়গা। মানে ওইটার সাথে আর কোনো কিছুর আসলে কম্পেয়ার হয় না বা কম্প্রোমাইজ করার বিষয় থাকে না। দোয়া করি আপনি এইভাবেই যেন কাজ করে যেতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ আপু। আপনার কাছে আসি, সঙ্গীত শিল্পী, তাও আবার রবীন্দ্রসঙ্গীত শিল্পী, ওটার সাথে সাংবাদিকতা মানে থাকে না যে সাংবাদিকতায় সারাক্ষণ ফিল্ডে কিছু না কিছু হচ্ছেই, সো যেতেই হচ্ছে, রিপোর্ট বানাতে হচ্ছে, মানে অনেক কিছু জড়িত। আমার কাছে খুব মজা লেগেছে আপনার এই কম্বিনেশনটা, একটু শুনি। আসলে এটা একটা জার্নি ছিল। আমি এনটিভিতে ছিলাম 5 বছর। ছোটবেলা থেকেই, মানে ছোটবেলা বলতে হচ্ছে 2009 থেকে আমি জার্নালিজমের সাথে যুক্ত। এনটিভিতে, লাস্ট এনটিভিতে ছিলাম। তো ওই সময়টাতে আমি ছোটবেলায় ছায়ানটের ছাত্রী ছিলাম, ছায়ানট থেকে গান শিখেছি। তো ওই সময়টাতে হচ্ছে আমার বাবা মারা যায়, হ্যাঁ, এবং আমি আরও কিছু মেন্টাল ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছিলাম। তো তখন আমার মনে হচ্ছিল যে আমার আসলে গানে ফেরাটা দরকার, মিউজিক আমাকে বাঁচিয়ে রাখবে, এটা আসলে আমার জন্য থেরাপির মতো কাজ করছে। ওই টাইমটাতে আমার এরকম মনে হচ্ছিল। তো তখন আমি ডিসিশন নিলাম যে আমি ধীরে ধীরে হচ্ছে মানে চাকরি ছেড়ে নিজের মতো করে একটা কিছু করব এবং গানটাকে আমি কন্টিনিউ করবো আর কি, ওটা চাচ্ছিলাম। তো তারপরে আমি চাকরি ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমার নিজের একটা অনলাইন পত্রিকা রয়েছে, এটা হচ্ছে satkahan24.com, যেটা হেলথ এবং লাইফস্টাইল নিয়ে করা। তো ওইটা দিয়ে কাজ করছি, হ্যাঁ ওইটা নিয়ে কাজ করছি। আর পাশাপাশি যেহেতু নিজের জায়গা করেছি, মিউজিকটাতে একটু সময় দিতে পারছি, ওইভাবে করে নিয়েছি আর কি। বাহ, চমৎকার। মিউজিক যারা আসলে মিউজিকের সাথে আছে তাদের তো দেখা যায় একটা সময় স্টুডেন্টস থাকে অনেক, সো আপনার কি এরকম কিছু কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত কিনা, মিউজিক স্কুল? আমার ছোট একটা স্কুল আছে, বাচ্চারা গান শেখে, এবং আমি খুব মানে হ্যাপি ফিল করি আসলে ওদের সাথে যে সময়টুকু কাটাই। আসলে বাচ্চাদের সাথে সময় কাটাতেই অনেক মজা লাগে, তাই না? রিফ্রেশিং, খুব রিল্যাক্সিং লাগে আসলে। তবে আজকে আমরা খুব আনফরচুনেট, এত মানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী আমাদের সামনে বসে আছেন, কিন্তু আমরা আজকে গান শুনতে পারছি না। কেন পারছি না? ওই যে আপু শুরুতেই বললাম আমার না গলা খারাপ। না, আমার আসলে ঠান্ডা লেগেছিল এবং আমি কন্টিনিউ মানে 10 দিন অ্যান্টিবায়োটিকের একটা কোর্সের মধ্য দিয়ে গেছি। কালকে মাত্র শেষ হলো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না বুঝতে পেরেছি, আপনার কণ্ঠ শুনেই আমি বুঝতে পারছি, কারণ গলা ব্যথা হলে আসলে আর কিছু করার নাই। তো আমাদের আজকে যে টপিক, মানে সব পেরোতে চাই, আসলেই আমরা কিন্তু সব পেরোতেই চাই, তাই না? একদম আপনি চিন্তা করে দেখেন, ছোটবেলা থেকে আমি আপনাকে মানে আমাদের আড্ডা শুরু হওয়ার আগে বলছিলাম না যে একটা লেভেল, হ্যাঁ মানে গেমসে যেমন একটা লেভেল আছে, ঠিক জীবনটাও ওরকম। কিভাবে যেন আমরা মাঝখান দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, মানে আমি বাধার কথা বলছি, একটা চ্যালেঞ্জ নেব, মাঝখানে অনেক কিছু ঘটে যায়, তারপরেও আমাদের ওই যে মেন্টাল স্ট্রেংথ একদম ঠিকঠাক রাখতে হয়, তাই না? আপুর কাছ থেকে একটু শুনতে চাই, এত কিছু করেন আপনি, হ্যাঁ এই যে আপনি একজন ভাস্কর, তারপর আপনি একজন টিচার, হ্যাঁ, সো অনেক বাধা তো নিশ্চয়ই জীবনে আসছে, অনেক ভাবে, অনেক অ্যাঙ্গেল থেকে, তাই না? যেমন দেখা গেছে যে আমার যে বাধার যদি বলি সেটা বাধা না, কিছুটা জীবনে চ্যালেঞ্জ, তো চ্যালেঞ্জ যেটা আমি শান্তমারিমে আছি 2008 থেকে। আচ্ছা, তো তারপরে তখন তো ফাইনার্স, এক সময় দেখা গেলো ফ্যাশন সেক্টরটা দেখাই হতো মানে ফাইনার্সের মানুষজন আমাদের দেশে। তো শান্তমারিমে শুরুটা যখন ছিল তখন আমাদের বাইরের টিচাররাই বেশি ছিলেন ওখানে। তো তারপর ওখানে যখন এই যে মানে ফাইনার্সের মানুষ ওখানে ঢোকার পর আমার মনে হয়েছে
যে ওখানে যে হ্যাঁ ফ্যাশনের কিছু পার্ট হয়তো বুঝি, কিছুটা বুঝি না, এরকম একটা ব্যাপার। বাট আমাদের তো অনেকগুলো মডিউল থাকে, অনেকগুলো মানে ক্লাস, তার আমি কিছু নিচ্ছি আর্ট অ্যান্ড ডিজাইন, সেটা দিয়েই আমার স্টার্টিং। তো ওখানে এক সময় আমার মনে হয়েছে যে না, এখানে আসতে যে আমার তো টোটাল ফ্যাশনটা আমাকে মানে বুঝতে হবে। তো আমি 2000 মানে ইয়াতে আমি 2002-তে আমি মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটি থেকে, দেন আমার 2017-এ যে মনে হয়েছে যে আমার তো মানে ফ্যাশনে আমার দরকার, ফ্যাশনে আমি হ্যাঁ বুঝতেছি এতদিন আছি ঠিক আছে, বাট এটা নিয়ে আমার ডিগ্রি দরকার। কারণ আমাকে যদি একেবারে ডিটেলসটা জানতে হয় তাহলে আমার ওই পড়ালেখার মাধ্যমেই জানতে হবে। অবশ্যই। তো আমি তখন আবার মাস্টার্স করি। আমাকে অনেকেই তখন আমাকে করেছে যে এত বছর পরে আবার মাস্টার্স, আর স্বাভাবিকভাবে তখন তো আমার স্টুডেন্টদের সাথে মাস্টার্স, তো প্রেস্টিজের ব্যাপার। এখন এজ এ টিচার যদি সেখানে ভালো না করতে পারি তাহলে তো খুবই প্রেস্টিজ। আসলে আসলে আপনার জন্য প্রেসারটা অনেক টাইট ছিল। তো তখন দেখা যাচ্ছে যে বাসায় আমি বললাম যে তখন এর মাঝে যেটা ছিল আমার পিএইচডির জন্য একটা তো পেইন ছিলই। আমি 2008 থেকে শুরু করেছি যে পিএইচডি করব, মাঝে কিছু ঝামেলায় করা সম্ভব হয়নি। তো বিভিন্ন রকম বিষয় নিয়ে তো আমার তখন হলো পিএইচডিটা মাথায় 2015 থেকে যে না আবার শুরু করতে হবে আমার পিএইচডি। তো এর মাঝে মাথায় আসছে যে আমাদের বিভিন্ন আলোচনায় যে অরিজিনাল মানে কারা আসলে বেসিক্যালি ফ্যাশন ডিজাইনার আর কারা ফাইন আর্টসের, মানে ওনারা ডিজাইনারটা একটু মানে কম বুঝেন বা এরকম। তো আমাদের যখন মিটিং হয় বা সব জায়গায় ওইটাকে একটু আমার কাছে মনে হলো না বিষয়টা তো ভালো যাচ্ছে না, বারবার ইন্ডিকেট করা হয় যে ফ্যাশনের মানুষ ওনারা আর ওনারা ফাইন আর্টসের মানুষ। আমার তখন পিএইচডির আমি মোটামুটি মানে সব রেডি, কিন্তু আমার মনে হলো যে না আমি আর নেক্সট মিটিংয়ে এই কথা আর শুনবো না বা কারো এটা শুনতে আর ভালো লাগছিল না আমার। তখন 2017-এ এসে আমি আবার ডিসিশন নিই যে মাস্টার্স করবো ফ্যাশনে। তখন স্টুডেন্টদের সাথে তখন সবাই আমার কলিগরাও বলছিল যে বাধার যে ব্যাপারটা, হ্যাঁ যে অবস্টাকল, ওটা আপনি একেবারে সুন্দরভাবে পেরিয়ে আসতে পেরেছেন। জি। তো আমি যখন 2018-এ শুরু করি মাস্টার্স আবার, তখন তো আমার পাশে আমার স্টুডেন্ট ক্লাসে, কিন্তু আমার স্টুডেন্টরা তো স্বাভাবিকভাবে আমার অনেক কাজের পরেও ক্লাস মিস করা যাবে না, কারণ তো আমি তো বাকি এত বছর যাব স্টুডেন্টদের বলে আসছি ক্লাস মিস করা যাবে না। এখন তো আমি তো সেটা মানে এনিহাও আমাকে ক্লাস করতেই হবে। তো আমি রেগুলার ক্লাস, স্টুডেন্টরা ওদের ধারণা বা আমার যারা আশেপাশে যারা আছেন আমার কলিগরা আছেন ওনাদেরও কি ব্যাপার কি আপনি আপনার ক্লাস করে এটা কিভাবে পসিবল হবে, আচ্ছা দেখি কিভাবে। তো সেটা রেগুলার ক্লাস করে, এবং সেখানে তো আমার একটা চ্যালেঞ্জ বিষয়টা যে আমার স্টুডেন্টদের চাইতে আমার তো কিছুতেই খারাপ হওয়া যাবে না। এই চ্যালেঞ্জটা কিন্তু আসলে অনেক বড় চ্যালেঞ্জ, যে নতুন করে আবার শুরু করছি একটা নতুন সাবজেক্ট নিয়ে। সো পাশাপাশি আপনি আছেন, আপনার স্টুডেন্টস আছে, তাদের চাইতে ভালো করতে হবে, আদারওয়াইজ ওরা। তারপর আমার কলিগরা আছেন, কলিগদের সাথে এখন দেখা যাচ্ছে যে আমার দেখা গেল এতদিনকার সেটা জাজ হবে যে আমি কি করছি ক্লাসে তার উপর। তো সেটা আমার জন্য একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। আপনার এই চ্যালেঞ্জটা কিন্তু খুব মজার। আমরা আরো আড্ডা দিব, আপুর কাছ থেকেও শুনবো। একটা বিরতি নিয়ে আসি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আমাদের আড্ডা কিন্তু অনেক মজার হচ্ছে। আপনারা নিজেরা যদি নিজেদের এই যে বাধা পেরোনোর গল্প বলতে চান তাহলে চলে আসতে হবে জুমে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আপুর কাছে চলে আসি। প্রথমে আমি খুব বললাম না, খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে সাংবাদিকতা, আবার হচ্ছে সঙ্গীত শিল্পী। হ্যাঁ, এরকম অনেকে আসলে আছে আমরা জানি, কিন্তু আসলে দুটো একদম ডিফারেন্ট। হ্যাঁ, সেই কারণে আমি খুব মজাও পাচ্ছি। সো আপনার কাছ থেকে এখন আপনার এক্সপিরিয়েন্সগুলো শুনবো। সাংবাদিকতা যখন শুরু করেছেন, হ্যাঁ, সো তখন থেকে এখন পর্যন্ত, আপনি তো এখনো করছেন, নিশ্চয়ই অনেক বাধা এসেছে অনেক সময় অনেক কিছুতে। সো আমি গল্পগুলো একটু শুনতে চাই আপনার কাছ থেকে। যেটা অবশ্যই বলবো, তার আগে একটু ছোট একটা গল্প আমি বলতে যাচ্ছি। সেটা হচ্ছে উজ্জ্বলার নাম তো আপনারা শুনেছেন, বিউটি আর্টিস্ট প্রশিক্ষণ কেন্দ্র। তো উজ্জ্বলার 100টা মেয়ের, উদ্যোক্তা মেয়ের ইন্টারভিউ করার আমার একটা সুযোগ হয়েছে আর কি, হয়েছিল। তো ওদের ইন্টারভিউ করতে গিয়ে, প্রত্যেকেই তো ইন্ডিভিজুয়ালি আমি ইন্টারভিউ নিচ্ছি, ইন্টারভিউ করতে গিয়ে এমন কেউ ছিল না ওখানে। মেয়ে ছিল, ট্রান্সজেন্ডার ছিল,
পুরুষ আর্টিস্টরাও ছিলেন, বিউটি আর্টিস্টরাও ছিলেন। তো এমন কাউকে আমি পাইনি, মানে খুব একজন বা দুজন হবে যে কাঁদেনি। মানে যেহেতু আজকে আমাদের টপিকটা সব বাধা পেরিয়ে টপিক, হ্যাঁ হ্যাঁ শুনতে চাই, হ্যাঁ ওই জন্যই কথাগুলো বলা। হ্যাঁ হ্যাঁ। তো ওই সময়টাতে আমার মনে হয়েছে যে প্রত্যেকটা মানুষ, আপনি বসে আছেন আমার সামনে, আপু বসে আছেন, আমি তো আছি, প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল জার্নি এবং ইন্ডিভিজুয়াল বাধা রয়েছে। সার্ভাইভের সিস্টেমটাই কিন্তু আসলে তাই, হ্যাঁ, যে আমরা বাধা পেরিয়ে এগোবো। আর সমস্যা তো আসলে একটার পর একটা আসতেই থাকে এবং এক একজনের সমস্যাগুলো এক এক রকম সেটাই। তো যাই হোক, ওটা আমাকে খুব সাহস জুগিয়েছে, মানে ঠিক আছে আমিও পারবো, আমার কাছে এরকম মনে হয়েছে, কারণ আমিও যেহেতু উদ্যোক্তা হয়ে নিজের একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে চাচ্ছি। আর সাংবাদিকতার জার্নি যেটা বলছিলেন, আমার শুরু হয়েছিল সমকাল থেকে। আচ্ছা, আমি 2009 সালে সমকাল থেকে লেখালেখি শুরু করি। এরপরে আমাদের সময়ে, তারপরে 24-এ কিছুদিন ইন্টার্নশিপ করেছি, সকালের খবরে ছিলাম। হ্যাঁ, সকালের খবরে ছিলাম। আচ্ছা, তো লাস্টে এনটিভি প্রথম আলোতেও আমি লিখেছি 1 বছর। তো এখন মানে পুরোপুরি নিজের অনলাইন পত্রিকাটা থেকে ধরেই রয়েছি আর কি। এজন্য কোথাও জয়েনও করছি না, যে নিজের জায়গাটাকে একটু গুছাই। হ্যাঁ, ওটা তো ভালো। এমন কি কখনো হয়েছে কোথাও কোনো, আপনি কি ডেস্কে ছিলেন নাকি? ডেস্কে ছিলাম, রিপোর্টিংও আমাদের করতে হতো। হ্যাঁ হ্যাঁ, দুটাই কোথাও যেতে হলে, হ্যাঁ, বা কোনো নিউজ করার জন্য অনেক সময় দেখা যায় না সহজে ঢুকতে পারছেন না, অনেক পারমিশন লাগে অনেক সময়। আমার এটা হয়নি, বাট আমি একটা জিনিস বলবো যে মিডিয়াতে মেয়েদেরকে এখনো একটু পণ্য হিসেবেই আসলে চিন্তা করা হয়। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। না, আমি যতটুকু দেখেছি হয়তোবা এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কিন্তু হ্যাঁ, নট অনলি মিডিয়া, দেখা যাচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায় মেয়েদের মেধার চাইতে দেখা যাচ্ছে যে আদার্স এগুলোকে প্রায়োরিটি, মানে এটা একটা ব্যাপার থাকে, নিজেকে প্রমাণ করতে হয়, যে চ্যালেঞ্জটা সেটা একটু বড়ই থাকে এবং অনেক কঠিন থাকে এবং প্রতি মুহূর্তে নিজেকে প্রুভ করতে হয়। হ্যাঁ, এবং যেহেতু একটা মেয়ের সংসার সামলাতে হচ্ছে, সন্তান সামলাতে হচ্ছে, সেটি করে কিন্তু সে বাইরের কাজটা করতে হচ্ছে, মানে করছে, এটা কিন্তু ভীষণ একটা চ্যালেঞ্জের জায়গা আসলে। হ্যাঁ, পুরুষদেরও অবশ্যই চ্যালেঞ্জ রয়েছে, তাদেরকে খাটো করার আমি মনে করি এইসব করতে করতে আমরা মেন্টালি আরো স্ট্রং হয়ে যাই, আরো স্ট্রং, আস্তে 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 স্ট্রংগেস্ট, হ্যাঁ, তো হয়ে যাচ্ছি। কিন্তু দেখেন, আপনি ইন্টারভিউ নিয়েছেন উজালার এই সব যারা ছিল 100 জন, তাদের কাছ থেকে, ওদের কাছ থেকে কিন্তু আপনি অনেক কিছু শিখেছেন। এই যে মেন্টাল স্ট্রেংথ একটা অনেক বড় ব্যাপার, মানে হেরে যাচ্ছে, কান্না করছে, কিন্তু আবার উঠে দাঁড়াচ্ছে, এটাই কিন্তু আসলে জার্নিটা লাইফের না। আমরা আসলেই আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু ওরকম দেখা যাচ্ছে যে ছোটবেলা থেকে, আমি তো বিয়ে করেছি স্টুডেন্ট লাইফে, তার উপর আমি স্কাল্পচারের স্টুডেন্ট, করতে হয় আমাকে এরকম রাত, মানে সেটা দিন আর রাত নাই, একই রকম কাজ করতে হয়। বাইরে দেখা যাচ্ছে যে কাজ করছি, মানে অনেক সময় দেখা যাচ্ছে একদম লেবারদের মতো গায়ে প্লাস্টার অফ প্যারিস, দেখা যাচ্ছে যে গ্রাইন্ডিং করছি, সেই ময়লা ধুলা বালি তার মাঝে। আর এছাড়া নর্মালি তো কাদামাটি তো খুব সহজ বিষয়, তো আমি মনে করি এটা তো যে কোনো জায়গায় বসেই করা যায়। আর এখন মানে যদি কোনো মেয়ে ক্যারিয়ার না তৈরি করে এখনকার সোসাইটিতে, তাহলে তুমি তো কিছু করতে পারলা না লাইফে, একটা কথা আসে। আবার আপনি মানে সংসার করছেন, ক্যারিয়ার করছেন, মানে বাচ্চা পালছেন বা হোয়াট এভার, মানে ওখানেও একটা বাধা আছে যে ক্যারিয়ার করতে পারছো না। আবার যখন কাউকে দেখে যে সে ক্যারিয়ারের জায়গায় খুব স্ট্যাবলিশড, সে তো বাচ্চা পালে না। এটা কিন্তু আমাদের সমাজে আছে যে হ্যাঁ, নিজেকে নিয়েই মা ব্যস্ত, বাচ্চাদের তো সময় দিচ্ছে না, গুছানো সুন্দর লাগবে সেটা পছন্দ না। হ্যাঁ হ্যাঁ, তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকে না। আমার মাঝে মধ্যে জানেন, মানে এইসব যখন আমি ভাবি, মাঝে মধ্যে হাসি পাই খুব। হ্যাঁ, হাসি কেন পাই, যে আসলে আমাদেরকে নিয়ে আর কি বলার আছে। আমি আমার জায়গা থেকে যদি বলি, আমার ছেলে মানে অলরেডি আমার 2 বাচ্চা, আমার ছেলে সুপ্রিম কোর্টে ও প্র্যাকটিস করছে। আচ্ছা, ও দেখা যাচ্ছে যে শিক্ষানবিশ হিসাবে সুপ্রিম কোর্টে আছে, মেয়ে হলো ও A-level দিবে।
তো আমি যখন মাস্টার্স আবার সেকেন্ড টাইম করি, আমার বাসায় আমার বাচ্চাদের কাছেই মনে হয়েছিল তুমি আবার যাচ্ছ দেখো। আমরা আরো শুনবো জুমে আমাদের বন্ধুরা। একেবারে চায়ের কাপ কই, আমি কারো হাতে চায়ের কাপই দেখছি না, এটা কোনো কথা? যাই হোক, সবাই চলে এসছে, আমরা একটা বিরতি নিয়ে তারপরে এসে আবার আড্ডা দেব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ আমাদের আড্ডায়। আড্ডা অনেক জমে গেছে এবং আমাদের সব বন্ধুরা চলে এসেছেন জুমে। একেবারে কই কারো হাতে আমি চা দেখছি না, তখনও দেখি না, এখনও দেখছি না, সবাই মনে হয় একেবারে খুব ফ্রেশ, যা দেখে মনে হচ্ছে। আচ্ছা, আগে চলে যাই সুরমা আপু, সুরমা বেগম। ওয়ালাইকুম আসসালাম। রোজা ধরছে না আপনাকে? বেশি ভালো না। আচ্ছা, বোঝাচ্ছে, আপনি মানে আপনার কণ্ঠ শুনে বোঝাচ্ছে। আচ্ছা বলেন, এখন কি কি বাধা পেরিয়ে আপনি এখন এই যে এখনকার সুরমা বেগম হয়ে উঠেছেন, বলেন। আপু, অনেক বাধা মেয়েদের এই নিজের পরিচয়টা আনতে। ঘরে যেমন বাধা থাকে, বাহিরেও বাধা থাকে। প্রথম বাধাটা শুরু হয় ঘর থেকেই। হ্যাঁ, তো ঘর থেকে উৎসাহ না থাকলে তো আমরা বের হইতে পারি না এরকম কোনো কাজে। আর বাহিরে তো দেখা গেছে মেয়েদের আর ছেলেদের একসাথে যদি আমরা কাজ করতে যাই, তখন দেখা গেছে যে প্রাধান্য দেওয়া হয় বেশি ছেলেদেরকে। মেয়েদেরকে কিভাবে দাবাইয়া রাখা যায়, এই জিনিসটা সবসময় পেয়ে আসছি আর কি। একদম স্যালারির আসলে ক্ষেত্রে দেখা গেছে যে একই কাজ করতেছি, ছেলে কলিগরা পাচ্ছে আমার থেকে বেশি স্যালারি আর আমি পাচ্ছি কম, ওইভাবেও মূল্যায়ন করা হয়। আমরা মেয়েরা আসলে চাকরি করলেও জ্বালা, আবার না করলেও জ্বালা, এরকম একটা বিষয় আর কি। ধন্যবাদ আপু। বাহ, সুন্দর বলেছেন। আচ্ছা হাসিনা আপা, হাসিনা আপা, আচ্ছা হাসিনা আপা তো, খুকু আপা শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আসসালামু আলাইকুম আপা, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। বলেন, আপনি মানে রিসেন্ট এমন কোনো বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে আসতে পেরেছেন কিনা, এইটা রিসেন্ট কোনো ঘটনা যদি শেয়ার করতে চান। রিসেন্ট আপু, আমার কর্মক্ষেত্রের কথাই বলি। রিসেন্টলি আমি 20 বছর যে জায়গায় চাকরি করেছি সেখান থেকে চেঞ্জ করে নিজে স্বেচ্ছায় আমি একটু হেড অফিসে চলে আসছি, যেটা আসা উচিত ছিল না, কিন্তু আমি আসছি শুধু এই একটা কারণে, যে আমার বাধা, আমাকে প্রচন্ড রকমের ডমিনেট করা হচ্ছিল, প্রবলেম হচ্ছিল, মানসিক একটা ডিস্টার্ব হয়ে গেছিলাম। যে যাদের সাথে কাজ করি, এখানে নারী হিসেবে যে একটা অবমূল্যায়ন আমাদের হয়, যতই আমরা বলি যে নারীরা এগিয়ে যাচ্ছে, কিন্তু কর্মক্ষেত্রে বলেন, যে কোনো ক্ষেত্রে নারীদের একটু হলে অবমূল্যায়ন করা হয়। আর সেই অবমূল্যায়ন থেকেই আমি যখন সিদ্ধান্ত নিলাম যে না, আমি এখানে আর থাকবো না, আমাকে যেখানে মূল্যায়ন করবে বা আমি যেখানে মূল্যায়ন পাবো এবং আমি যেখানে আমার যোগ্যতার পরিচয় দিতে পারবো, আমি সেখানেই যাবো। এবং এটা যাওয়ার জন্য অনেকদিন চেষ্টা করছিলাম, যেতে পারি নাই। এবার যখন সুযোগটা চলে আসলো, আমি আজকে 3 মাসে আমি আমাদের হেড অফিসে ট্রান্সফার হয়ে আসছি এবং যথেষ্ট মূল্যায়ন পাচ্ছি। আসলে বাধাটা পেরিয়ে আসছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। যে ওই জায়গাটা আমার একটা বাধাই ছিল, যতই কাজ করতাম তাও অবমূল্যায়ন হতো, তাও দেখা যেত যে একটা না একটা ডমিনেট করাই হতো, আমাদেরকে ডিসকারেজ করা হতো, এনকারেজ কখনো করা হতো। আসলে মানে সবার মনে হয় এরকম এক্সপেরিয়েন্স আছেই। ধন্যবাদ খুকু আপা। রেবেকা আপা। হ্যাঁ, শুভ সন্ধ্যা নাদিয়া। শুভ সন্ধ্যা আপু, আপনার কাছ থেকে শুনতে চাই আপনার ভাবনাটা। আসলে মানুষ মানে আমরা নিজেদের লাইফেই কিন্তু এক একটা লেভেল পার হয়ে যায়, তাই না? পার হয়ে এগিয়ে যায়। ওই পার হওয়ার সময় যে বাধাগুলো আসে, এগুলো আসলে এক একজনের লাইফে এক এক রকম, কিন্তু ওই মেন্টাল স্ট্রেংথ থাকতে হয়। সো আপনার ভাবনাটা কি একটু শুনি। ধন্যবাদ। আসলে এই বাধাগুলো প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মেয়েরই আসে। হ্যাঁ, এক একজনের এক এক ভাবে আসে। তো মেন্টাল স্ট্রেস যখন যারা নিতে পারে বা যারা মনে করে যেটাকে মেন্টাল স্ট্রেস না ভেবে আমার কাজের একটা দায়িত্বের জায়গা বলে ভেবে আমি সামনের দিকে এগিয়ে যাব, সেটা এক ধরনের জিনিস। এক একজনের চিন্তাধারা এক এক রকম। তো কেউ মেন্টাল স্ট্রেস নিতে পারে, কেউ পারে না। আমার ক্ষেত্রে আমি বলবো যে আমি যখন কোনো বাধা বিপত্তির সম্মুখীন হই, তখন আমি মাথাটা একদম ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করি। আমি চিন্তা করি যে আমি সেই কাজটা কিভাবে করব, কিভাবে এগিয়ে যাব।
সেইটা আমি খালি রাস্তা খুঁজে বেড়াই। আমাকে যখন ডমিনেট করে কেউ কিছু করে, সেই জায়গা থেকে আমি আস্তে করে সরে আসি। কারণ হচ্ছে আমি তার সাথে তর্ক বিতর্কে যাব না, কারণ আমার কাজ হচ্ছে আমি করব, সেটা আমাকে এগিয়ে যেতে হবে এবং কিভাবে যাব একটা একটা স্টেপ আমাকে যেতে হবে। মানসিক যে স্টেজ যেটা, সেই স্টেজটা আমি যাতে পার হয়ে যেতে পারি, কারণ এটা মেন্টালিটি আপসেট থাকলে আমি কখনোই কোনো কাজে সফলতা অর্জন করতে পারবো না। এটা প্রত্যেকেরই মাথায় রাখতে হবে। আর মানসিক স্ট্রেস প্রত্যেকটা কাজেই থাকে। আমাদের মেয়েদের তো বাধা বিপত্তির কোনোই শেষ নাই। এটা প্রত্যেকটা মেয়ে, কেন মেয়ের মধ্যে, মেয়েদেরকে এটার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। এটা না না এগিয়ে যেতে পারলে আমরা সামনের দিকে সফল হয়ে আসতে পারবো না। একদম ধন্যবাদ একদম নাহিদ। ধন্যবাদ ধন্যবাদ। আমাদের রুমি আপা আছেন আমাদের সাথে। রুমি আপা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি রে। হ্যাঁ শুনতে পাচ্ছেন? তো তোমরা শুনতে পাচ্ছ আমাকে? একটু কম শোনা যাচ্ছে, আপনি হেডফোন খুলে রাখলে মনে হয় ভালো হয়। হেডফোনটা খুলে তারপরে ওই কানেকশনটা ইয়া করে ফেলেন। হ্যাঁ আচ্ছা, আপনার ভাবনাটা একটু শুনতে চাই রুমি আপা। শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আপা, আপনাকে শুনতে পাচ্ছি না, আবার আসছি আপনার কাছে। তন্দ্রা আপা, তন্দ্রা আপা। জি আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আপা, কেমন আছেন আপনি? হ্যাঁ খুব ভালো আছি। আপনার কাছ থেকে একটু শুনতে চাই, সব পেরোতেই চাই। তো এইটা নিয়ে যদি আপনার কোনো কিছু বলার থাকে এই টপিক নিয়ে বলতে পারেন। আপা, যেটা মূল বিষয় সেটা হচ্ছে বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। বাধা তো থাকবেই জীবনে। হ্যাঁ, আর যে যত বাধা বিপত্তি অতিক্রম করতে পারে সেই ব্যক্তি তত বেশি সফল হয়। আর একদম বাংলাদেশের ক্ষেত্রে নারীদের জীবনে বাধা আছে। ছোটবেলায় বাধা পেরিয়েছি অনেক, লেখাপড়ার জন্য বিশ্ববিদ্যালয়ে পাশ করার পরে বিয়ে হয়েছে, তারপরে আবার নিজেই নিজের বাধা তৈরি করেছি যে চাকরি করব না, পরে আবার শাশুড়ির কথাতে চাকরিতেও এসেছি। তো জীবনের প্রতি ক্ষেত্রে একটা বাধা আসবে, কখনো কখনো আবার নিজেই কিছু বাধা নিজেও তৈরি করা হয়। হ্যাঁ সত্যি, এটাও বাধা সত্যি। বিপত্তি মানসিক জোর থাকতে হবে আপা, এবং বাধা অতিক্রম করার জন্য নিজের মধ্যে অদম্য চেষ্টা থাকতে হবে, তাহলেই সফল হওয়া যাবে। আর যে যত বেশি বাধা পার হব সে তত বেশি মানসিকভাবে স্ট্রেংথ তৈরি হবে আমাদের। ধন্যবাদ আপা সবাই। ধন্যবাদ ধন্যবাদ আপা। আচ্ছা রীতা আপা, রীতা আপা শুনতে পাচ্ছেন? মনে হয় না পাচ্ছে। আচ্ছা হ্যাঁ রীতা আপা শুনতে পাচ্ছি আপা। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আপনার কাছ থেকে একটু শুনতে চাই, বাধা বিপত্তি যারা পেরিয়ে একটা জায়গায় আসে আসলে তাদের মেন্টাল স্ট্রেংথ অনেক বেশি এবং এটা থাকতেই হয়। নারীদের ক্ষেত্রে এফোর্টটা একটু বেশি দিতে হয় আমি মনে করি। সো আপনার কাছ থেকে একটু শুনতে চাই আপনার ভাবনা, আপনার এক্সপিরিয়েন্স। অনেক ধন্যবাদ আপু। আসলে বাধা যে কত মারাত্মক অবস্থা পড়তে হয় সেটা আসলে বাস্তব জীবনে যদি না পড়ে তাহলে বোঝা যায় না। যখন বিয়ে হয় তখন তো আসলে এত কিছু বুঝতাম না, একটু ছোট ছিলাম, তো ভালোই লাগতো ঘরে বাইরে কাজ করতে, চাকরিতে যেতাম, সুন্দর করে সেজে গুজে আসতাম। কিন্তু যখন বাচ্চা হলো তখন দিয়ে আরে কি সর্বনাশ, আরেকটা জগতে এসে পড়ে, মানে কেউ মনে হয় তুলে ফেলে দিন, এরকম একটা অবস্থা। যাই হোক, তো অনেক তারপর তো সব ছেড়ে দিলাম, চাকরি। তারপরে এখন একটা ফ্রাস্ট্রেশন চলে আসলো এক সময়। তারপরে এক সময় যাদের স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি হাতের কিছু হস্তশিল্পের কাজ শিখে ফেললাম, করে তারপর আস্তে 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 তারপরে নিজে একটা উদ্যোক্তা হওয়ার জন্য নিজে প্রিপারেশন নিয়ে এখন মোটামুটি একটা গুছানো, যে সব রকম কাজ হস্তশিল্পে যা আছে একটা মেয়ের জানা দরকার সব করে ফেলতে পারি। বাহ, চমৎকার চমৎকার। মানে অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট। স্বাভাবিক, চমৎকার। ধন্যবাদ ধন্যবাদ আপা। আচ্ছা হাসিনা আপা এখন কি শুনতে পাচ্ছেন? না। নেলি আপা, নেলি আপা শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম নাদিয়া আপা। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। বলেন, আপনার কাছ থেকেও শুনি আজকের টপিকটা নিয়ে একটু। আসলে আমাদের মেয়েদের ক্ষেত্রে কিন্তু বাধাটা অনেক বেশি, সবসময় দেখবেন বাধা থাকবে এবং এটা পেরোতে হবে। যেমন আমি যখন বিয়ের পর যখন আমি চাকরি শুরু করি, তো তখন আমার মেয়েরা খুব ছোট ছিল, তো আমার হাজবেন্ড ছিল চিটং এর বাইরে,
তো এদের নিয়ে আমার খুবই কষ্ট হতো। মানে এমনও যে আমার ছোট বড় মেয়েটা একদম ছোট ছিল, একা রেখেই কিন্তু আমি স্কুলে যেতে হতো তালা মেরে, এমন অবস্থা। কিন্তু তারপরেও আসতে পেরেছি, এখনো চাকরি করছি। অনেক সময় দেখা যাবে কাজের ক্ষেত্রেও কিন্তু সবসময় কলিগসরা সাহায্য করে না, এরা অনেক সময় সবকিছু অ্যাপ্রিসিয়েট করে না। তো এরাও অনেক সময় দেখা যায় যে বাধার কারণ হয়ে দাঁড়ায়। তো ওগুলো সব পেরিয়ে মোটামুটি এখন ভালো আছি, বাধা পেরিয়ে আসতে পেরেছি। বাহ বাহ, চমৎকার চমৎকার। আরও আছেন আমাদের সাথে মমি আপা, ওবায়দা আপা, হাসিনা আপা, সবার সাথে কথা হবে আরেকটা বিরতির পরে। নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের সাথে যারা আছেন দেখি তাদের সাথে কথা বলা যায় কিনা। হাসিনা আপা আমাকে শুনতে পাচ্ছেন? হাসিনা আপু, ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। এতক্ষণ আপনার ওদিকে মনে হয় নেটওয়ার্কে একটু সমস্যা ছিল। যাই হোক, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আজকের টপিক নিয়ে আপনার ভাবনাটা একটু শুনতে চাই। সব বাধা আমরা পেরিয়ে যাব, এরকম একটা ভাবনা আসলে আমাদের মধ্যে সবসময় থাকে। একদম সবকিছুতে প্রতিটা কাজেই বাধা আছে, বাধা থাকবে। তো বাধা অতিক্রম করে আসলে চেষ্টা করে আগায় যেতে হবে। এরকম দেখা গেছে যে লেখাপড়া বলো, চাকরি ক্ষেত্রে বলো, পরিবারে বলো, কিন্তু নিজের ইচ্ছা চেষ্টাটা থাকলে তখন এগিয়ে যাওয়া যায় আসলে। তারপরে হচ্ছে সবার আগে বলবো আমি যে পরিবারের সহযোগিতা, কারণ বাধাটা কিন্তু প্রথমে দেখা গেছে পরিবার থেকে শুরু হয়। হ্যাঁ, তা অবশ্যই একদম সত্যি কথা। ধন্যবাদ আপু, ধন্যবাদ। আচ্ছা রুমি আপা এখন শুনতে পাচ্ছেন তো? মানে আমরা আপনাকে শুনতে পাচ্ছিলাম না। আমি শুনতে পাচ্ছি, কিন্তু তুমি তো আমাকে কোনোভাবে শুনতে পাচ্ছ না। এখন ঠিক আছে, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার কাছ থেকে শুনি, একটু আপনার ভাবনাটা শুনি। এই যে আপনার কোনো এক্সপেরিয়েন্স যদি থাকে তাও একটু শুনতে চাই। আমার না সেরকম কোনো বাজে এক্সপেরিয়েন্স নাই, বুঝছো? মানে কোনো বাধা আসে নাই? না, বাধা কি, যেগুলো আমার করার ইচ্ছা আমি সেগুলো এত বাধা হিসেবে আমি দেখতে চাই না। এগুলো তো থাকবেই, এগুলোকে কেটে কেটেই তো এগিয়ে যেতে হবে। হ্যাঁ, ওটাই বলছি, ওই এক্সপেরিয়েন্সটা বলো। হ্যাঁ, তো সেগুলোকে অতিক্রম করতে হবে, এগুলো আমি বাধা হিসেবে দেখতেও চাই না আসলে। এগুলোকে আমাকে পাশ কাটিয়ে বা জয় করে এগিয়ে যেতে হবে, ইচ এন্ড এভরি সেক্টর। তুমি যেখানেই বলো না কেন, সংসার বলো, অফিস বলো, বন্ধু বান্ধব বলো, সব ক্ষেত্রেই তোমাকে একটু ট্রিকি করে এগিয়ে যেতেই হবে। হ্যাঁ, তা অবশ্যই ঠিক। এই জন্য বাধা হিসেবে আমি দেখতে চাই না আসলে, তাই না বলো? তুমি যা চাচ্ছ তুমি কিন্তু সেটা যদি মনে প্রাণে করো, তুমি নিশ্চয়ই এগিয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, কিন্তু ওই যে সেটাই মনে হয়, আমরা তো আসলে পেরোতে চাই, তার মধ্যে কিছু এক্সপেরিয়েন্স আমাদের সাথে যুক্ত হয় যেটা আমাদেরকে আরো স্ট্রং করে দেয়। এগুলো হ্যাঁ, আবার এগুলোর পিছনে অনেকগুলো কারণ থাকে, এগুলো আমি না বুঝতে পারি সেই কারণগুলো, যে কারণে আমার কাছে মনে হয় না যে এটা অমুকের দোষ, এটা তমুকের দোষ। হ্যাঁ, না না না, ওটা না। এটাই দেখবা, তুমি কোনো ছেলে তোমার সাথে এরকম করলো, সেটা তার শিক্ষার অভাব, তার পারিবারিক শিক্ষার অভাব, তার এডুকেশনাল যে ইনস্টিটিউশনাল যে শিক্ষা সেখানে অভাব থাকে, এরকম অনেক কারণ থাকে, সেগুলো আমি বুঝতে পারি। আমার এই জন্য কোনো অভিযোগ লাগে না। বাহ, চমৎকার, ধন্যবাদ আপু, ধন্যবাদ। মমি আপু, হ্যাঁ শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? হ্যাঁ বলেন, আপনার হাতে সময় খুব অল্প, তো আপনি বলেন, সামনের দিকে আরো তো এগিয়ে যেতে চাচ্ছেন তাই না? অবশ্যই আপু। হ্যাঁ, এখন যদি এগিয়ে যেতে চান, যদি কোনো বাধা আসে, সেই বাধা পেরিয়ে যেতে পারবেন, সেই স্ট্রেংথ কি আপনার মধ্যে আছে? অবশ্যই আপু, ধন্যবাদ আপু, আজকের বিষয়টা অনেক সুন্দর। আমি মনে করি জীবনটাই একটা চ্যালেঞ্জ আপু। আমি অবশ্যই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, কারণ মেয়েদের পদে পদে বাধা আসবে, আর উদ্যোক্তা লাইফ মানে একটা চ্যালেঞ্জিং লাইফ আপা। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ধন্যবাদ, ধন্যবাদ আপা। ওবায়দা আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি আপা, আমাকে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনাকে আপনি টপিকটা নিয়ে যা ইচ্ছা বলেন, আপনার ভাবনাটা শুনতে চাই।
আমি সব পেরোতে চাই। আমার কাছে মনে হয় কি বাধা আর সীমাবদ্ধতা দুইটা আলাদা জিনিস। মানে সীমাবদ্ধতা আমি পেরোতে চাই, সবকিছু পেরোতে চাই, কিন্তু আমার কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, সেই সীমাবদ্ধতাকে পেরোতে চাই না। আর বাধা যেগুলি সেগুলি যেমন করে হোক যেটা পেরোতে চাই, বাধা পেরিয়ে এত দূর এসেছি। আমার ভাগ্যটা খুবই ভালো, যখনই কিছু বাধা পাই তখনই আমার সামনে গাইড চলে আসে। এমন আমাকে ভালোবেসে একজন গাইড আসে যে সব বাধা আমার অতিক্রম করা খুব সহজ হয়ে যায়। প্রত্যেকটা ক্ষেত্রে আমার তাই হয়েছে। এখন আমার এই কথাগুলো মনে পড়লো আর কি, এই বিষয়টা দেখে আমার মনে পড়লো যে আমি কোন কোন জায়গায় আমাকে আমার সমস্যা হয়েছে, আমার গাইড এসে আমাকে পার করে দিয়েছে। এটা সুন্দর একটা মানে আমার জন্য এটা ভাবনা, আমার এটাই এখন আছে এই বিষয়টার সাথে। চমৎকার, ধন্যবাদ আপা, ধন্যবাদ। এই যে একজন আপা বলেছিলেন না, আমি মাঝে মধ্যে আমি নিজেই নিজের বাধা হয়ে দাঁড়াই। সো এরকম এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের সবার আছে, তাই না? আপনার কাছ থেকে একটু শুনতে চাই। অবশ্যই, কারণ আমরা হচ্ছি যে কোনো একটা থট মানে বাইরে একটা সিচুয়েশন ঘটলো, এটা আমার আপনার সবার মধ্যে নিশ্চয়ই হয় বিষয়টা। আমরা তো কেউ আসলে এখনো গৌতম বুদ্ধ হয়ে ধ্যানী হয়ে যেতে পারিনি না। এংজাইটি, ডিপ্রেশন সবকিছুই তো আমাদের মধ্যে কাজ করে। ওভারথিংকিং ভীষণ ওভারথিংকিং একটা অনেক বড় বাধা, ভীষণ ভীষণ। তো হ্যাঁ, ওইটাই আসলে তো আমরা প্রতি মুহূর্তে ফেস করছি। তো ওইটাকে কিভাবে পার করে যেতে হবে, মানে ছোট ছোট করে সবাই আমরা আসলে চেষ্টা করি, শিখছি যে কিভাবে সেই ওভারথিংকিং এর জায়গাটা, ডিপ্রেশনের জায়গাটা আমি পার হয়ে আমার জায়গাটাতে পৌঁছবো আসলে, সেটাই। হ্যাঁ আসলে আপু আপনার কাছ থেকেও সেটা বাধা বলতে দেখা যাচ্ছে যে আমার ফ্যামিলি, যেমন আমার হাজব্যান্ড পুলিশ অফিসার, তো পুলিশের হাই অফিসিয়াল, যেহেতু ওনার একটা লিমিটেশন লাইফ, ওনার লাইফ একটু পশ, একটু মানে নিয়মতান্ত্রিক, আর আমি আর্টিস্ট, মানে আমার তো নিয়ম নীতির বাইরের মানুষ। আমি প্রতি মুহূর্তে দেখা যাচ্ছে যে আমার ওরকম। আমার হয়তো স্টুডিও যখন বাইরে ছিল, আমি স্টুডিওর কাজ শেষ করতে করতে রাত 2:30-3টা বেজে গেছে, এরকম হয়েছে। আমার ওয়ার্কার ওখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, তাকে হসপিটালাইজ করতে হবে। আমার বাসা থেকে স্বাভাবিকভাবে এই রাত 3টার সময় তো এই হেল্প পেয়ে নাই, আমি স্টুডিওতে রাত 3টার সময় আমাকে যেতে হয়েছে হসপিটালে, তাকে নিয়ে তাকে এডমিট করা। তারপর দেখা যাচ্ছে যে মেয়েদের যে এত রাতে কি করা হয়েছে যে এরকম। বাট আমার কাজ, আমি যেহেতু ইউনিভার্সিটিতে আমাকে ক্লাস নিতে হয়, আমার কাজ স্টার্টই করি সন্ধ্যার পর, তো স্বাভাবিকভাবে তখন আমাকে করতে হয় রাত 2টা 3টা 4টা বেজেই যায়। ঠিক মানে দেখা যাচ্ছে যে তখন আমার ওই যে নিজের বাধা নিজের মাঝে, যে হ্যাঁ আমি যে কাজগুলো করছি আসলেই তো এত রাত পর্যন্ত কাজ করার কথা না। এটা স্বাভাবিকভাবে ফ্যামিলি কিভাবে নিবে, হয়তো ফ্যামিলি কিছু বলছে না, বাট আমার কাছে সার্বক্ষণিক হয়তো বা একটা মেন্টাল প্রেসার কাজ করছে, একটু প্রেসার কাজ করছে। নিজে দূর করার বিষয়টা একটু ইন্টারেস্ট করছে। মানে আমার কাছে আমি যেটা করি আর কি, সেটা হচ্ছে আমি জার্নালিং করি। আমার যা থট আসতে থাকে আমি জাস্ট রাইট ডাউন করতে থাকি, লিখতে থাকি। লিখতে লিখতে দেখা যায় যে একসময় আমি নিজেই সলভ করছি আমার প্রবলেমটাকে। এটা বোধহয় মানে একদম আর কি এনশিয়ান যুগ থেকে এরকম একটা আছে যে জার্নালিংটা খুব হেল্প করে। মেডিটেশনের জায়গাগুলো তো আছেই, সেটাও করি, চেষ্টা করি ওগুলো করার জন্য, করে টরে যতটুকু ব্যালেন্স লাইফ লিড করা যায়। হ্যাঁ আসলে আমার দেখা যাচ্ছিল যে আমার বাসায় কিন্তু এক সময় যে আমার হাজবেন্ড রাত 9টার মাঝে ফোন অফ, 9টার পর আর কারো ফোন ধরবে না, সকালবেলা 10টার পরে 10টার আগে কাউকে ফোন করবে না বা কারো ফোন পিক করবে না, এরকম। তো আমার একটা সময় ওইটাতে আমি অভ্যস্ত হয়ে গেলাম যে 9টার পর আসলেই ফোন ধরা। আমার ফোন আসলেও আমার দেখা যায় প্যারেন্টসের ফোন, আমার হয়তো বোন ফোন করছে, তাতেও আমি একটু মানে আনইজি ফিল করতাম যে না আসলেই এত রাতে এটা কেমন কথা, ফোন করা হয়তো ঠিক না। বাট ইদানিং আমি রাজনৈতিক ইয়াতে আসার পর দেখা যাচ্ছে রাত 2:30টায় আমার ফোন আসে, 2:30টার সময় হয়তো আমার কোথাও কোনো একজন দলের এই সমস্যা হয়েছে। আবার আপা আপনাকে তো পাচ্ছিলাম না, আপনি তো জানেন না বিষয়টা তো এই হয়েছে। আমি কিভাবে জানি? বাট স্বাভাবিকভাবে আমি খুব আস্তে করে ফোন নিয়ে, তখন হাজবেন্ড বললেন না তুই ফোন নিয়ে ওই দিক যাচ্ছ কেন? তো কিন্তু আমার নিজের কাছে তো আনিজি লাগছে যে একজন মানুষ ঘুমাচ্ছে, স্বাভাবিক। আর আমি এখানে ফোনে ছোটখাটো বাধা আমাদের সবার লাইফে আসে, যেগুলো আমরা আসলে পেরিয়ে যাই এবং ভালোভাবেই যাই। আমাদের শেষ করতে হবে, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে এই টপিকটা নিয়ে আড্ডা দেওয়ার জন্য। আর আপনাদের কেমন লেগেছে এখানে আড্ডা দিতে এসে একটু ছোট্ট ছোট্ট করে শুনতে চাই।
না, খুবই ভালো লেগেছে। আবার আমাদের সাথে অনলাইনে যারা আছেন ওনাদের দেখা যাচ্ছে যে এক্সপিরিয়েন্স, ওনার তো অনেক এক্সপিরিয়েন্স দেখা যাচ্ছে যে সেগুলো শুনতে খুব, যে আমাদের মেয়েদের আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই বাধা, সেই বাধাগুলো আমাদের পেরোতে, আমার মনে হয়, আমি পার্সোনালি যেটা আমি ফিল করি যে প্রতি ক্ষেত্রে একটা বাধা আসা মানে আমাকে আরেকটু স্ট্রং করে দেয়। একদম সত্যি কথা। ছোট্ট করে নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাব প্রোগ্রামটাকে আমি আসলে ধন্যবাদ আপনাদের সবাইকে জানাতে চাই, যাকে আপু আছেন, আপনারা সবাই আছেন। এইটার একটা খুব ইউনিক দিক আমার কাছে মনে হয়, সেটি হচ্ছে এই যে জুমে আমরা যে নারীদেরকে যুক্ত করছি, কোনো টেলিভিশন চ্যানেলের এই বিষয়টা হয় না। তো এই মানুষগুলো যখন, মানে আমরা তো টেলিভিশন বা এই জায়গাগুলো চিন্তা করি স্টার বা যারা খুব ভালো একটা পজিশনে আছে তারা এসে বলছে, সেলিব্রিটিরা, ঠিক আছে, কিন্তু সবাই যুক্ত হচ্ছেন কারণ সবাই আমাদের বন্ধু। এটা খুবই ইউনিক একটা ব্যাপার। বাংলাদেশ তাদের কাছ থেকে যে আমরা শুনছি, জানছি, এটা কিন্তু আমাদেরকেও সমৃদ্ধ করছে, তাই না? অনেক অনেক ধন্যবাদ আপু। আমাদের তো সবাইকে মিলে, আমাদের দেশের প্রত্যেকটা নারী মিলে, আমাদের দেশের প্রত্যেকটা মানুষ মিলেই বাংলাদেশ। এক্স্যাক্টলি, শেষ করতে হবে। তো ধন্যবাদ নেক্সাস টিভিকে। ধন্যবাদ আপনাকে। বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।